আমি লেফটেন্যান্ট কর্নেল কিসমত হায়াত, ডিরেক্টর র্যাব 1 হিসেবে আমি কর্মরত আছি। আসলে আমার এখানে কর্মরত অবস্থায় আমি অনেক চ্যালেঞ্জ গ্রহণ করছি এবং এই দায়িত্বটা খুব চ্যালেঞ্জিং এবং খুব চমকপ্রদ। অনেকেই হয়তো এই দায়িত্ব সম্পর্কে বা এই র্যাব 1-এ আমি কাজ করছি এ থেকে আমি যেটা জানতে পাচ্ছি যে অনেকেই র্যাবের কাজকে চ্যালেঞ্জিং মনে করে থাকতে পারেন এবং এই কাজটাকে অনেকে ভালোবাসতে পারেন এবং এই কাজ এই চ্যালেঞ্জকে গ্রহণ করার জন্য অনেকেরই ইচ্ছা জাগ্রত হতে পারে। র্যাবকে অনেক সময় মানুষ তার বন্ধু হিসাবে কাছে পায়। বিশেষ করে র্যাবের যে আমাদের যে মোটো আছে, যেই সং টাইটেল আছে, সেই সং টাইটেলের একটা হচ্ছে যে বিপদে বন্ধু তোমার। তো এই ইচ্ছা শক্তিটা অনেকের ভিতরে থাকে। তো কী করে আমি আসলে র্যাবে এসেছি বা র্যাব 1-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছি, এটা বলতে গেলে আমার একটু শৈশব থেকেই মনে হয় আমি কিছু কথা বলা উচিত। আসলে ছেলেবেলাটা যখন শুরু হয়েছিল তখন আসলে আমি যখন আমি বুঝতে শিখেছি জন্মের পরে, বুঝতে শিখেই আমি জানতে পেরেছি যে আমি যেই ঘরে জন্ম নিয়েছি, আমার বাবা হচ্ছেন একজন শিক্ষক, আমার মা একজন শিক্ষয়িত্রী ছিলেন। তো তাদের হাত ধরেই আমার প্রথম স্কুল যাত্রা। বিশেষ করে আমার বাবা যে কলেজে শিক্ষকতা করতেন সেটা ছিল ময়মনসিংহ শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়, এবং এটা পুরুষ মহাবিদ্যালয়। এটা ময়মনসিংহ সার্কিট হাউস, যারা ময়মনসিংহে গিয়েছেন তারা হয়তো জানেন যে ময়মনসিংহ সার্কিট হাউসের পাশে একটা জমিদার বাগান বাড়ি আছে। সেই বাগান বাড়ির ভিতরে পরীক্ষণ বিদ্যালয় নামে পরিচিত বা এক্সপেরিমেন্টাল স্কুল, সেই স্কুলে আমার বাবার হাত ধরে স্কুলে প্রথম ভর্তি হওয়া এবং সেখান থেকেই আমার শিক্ষা জীবনের শুরু। এবং স্কুলটা একটু অদ্ভুত ধরনের ছিল। এটা যারা হয়তো অয়ময় নাটক দেখেছেন সেই স্কুলটাকে হয়তো ওই নাটকের ভিতরে অনেকে দেখতে পারেন। সেই স্কুলের পরিমণ্ডলটাকে অদ্ভুত একটা পরিমণ্ডলে সাজানো খুব সুন্দর একটি স্কুল। এবং এই স্কুলে যখন আমি পড়ি তখন আমার স্কুলের ভিতরে যে ঘ্রাণটা আমি পেতাম ঢোকার সময়, একটু অদ্ভুত অন্য ধরনের ফুলের কিছু গন্ধ ছিল, যে গন্ধ আসলে মানুষের জীবনে বড় হতে শেখানোর একটা অনুপ্রেরণা যোগায়। তখন থেকে আমার ভিতরে একটা অনুভূতি কাজ করে জীবনে ভালো কিছু করতে হবে, সাহসী কিছু করতে হবে, বড় কিছু করতে হবে। তো বাবা মা যেহেতু শিক্ষক ছিলেন, মা শিক্ষিকা ছিলেন, তো পারিবারিক যে শিক্ষাটা সেটা অবশ্যই পেয়েছি যে সৎ থাকতে হবে, সৎ থেকে কাজ করতে হবে, সততাকেই একটা আদর্শ নিয়ে কাজ করতে হবে, আদর্শ নিয়ে বড় হয়ে উঠতে হবে। এই বিষয়টি সব সময় ছিল। পরবর্তীতে সেই শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের যে পরীক্ষণ বিদ্যালয়, ওটার গণ্ডি পেরিয়ে ওখানে ক্লাস 3 থেকে শেষ করে আমরা জিলা স্কুলে ভর্তি হই, ময়মনসিংহ জিলা স্কুল। এবং তখন বিষয়টাই ছিল এরকম যে আসলে ভালো করে পড়াশোনা করে সেখানে স্কুলে ময়মনসিংহ জিলা স্কুলে আসলে ক্লাস 3 থেকে যাত্রা শুরু করতে হয় এবং এখানে আসলে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েই একমাত্র স্কুলটাতে ভর্তি হওয়া যায়। আমার মনে আছে এখনও যে এখানে আমরা 500 স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিলাম সেই সময়, 1978 সালের কথা বলছি আমি। তো তখন সেখানে 34 জনকে টাকানো হয়েছিল। আমার প্রধান শিক্ষক ছিলেন জনাব আব্দুস শাকুর, উনি একজন বিখ্যাত শিক্ষক ছিলেন। পরবর্তীতে শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়েরই উনি প্রিন্সিপাল হয়ে রিটায়ার করেছিলেন। তো ওনার একটা বিখ্যাত একটা খ্যাতি ছিল, উনি একজন খ্যাতিমান প্রধান শিক্ষক ছিলেন এবং তার খ্যাতির কারণেই ময়মনসিংহ জিলা স্কুল খুব সুনাম অর্জন করেছিল বিভিন্ন রেজাল্টের জন্য। বিশেষ করে মাধ্যমিক পর্যায়ে যে বোর্ডে যে পরীক্ষাগুলো হতো, তো এই স্কুলটাতে পড়ার আসলে সৌভাগ্যটা হয়েছিল এবং সেই কারণেই হয়তো আরও জীবনে স্বপ্ন দেখতে শুরু করি, যাদের সঙ্গে পড়াশোনা করেছি, যাদেরকে আমরা সিনিয়র হিসেবে পেয়েছি, যে শিক্ষকদের সহযোগিতা আমরা পড়াশোনা করতে পেরেছিলাম। তো স্কুলের গণ্ডিতে স্কুল পড়াকালীন সময় ছোট্টবেলার একটা স্মৃতি মনে হয়, সেখানে আমার কাছে মনে হয় যে কথাটা আমার না বললেই নয়। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আসলে ওখানে একটু নিজের একটা সাহসী ভূমিকায় আমি অবতীর্ণ হয়েছিলাম। এটা হয়তো ভিতরে সাহস ছিল, বাট আমি এতটা সাহসী ছিলাম কিনা সেটা হয়তো এর আগে হয়তো আমি জানতাম না, বাট ঘটনাই আমাকে সাহসী করে তোলে। তখন শনিবার সবসময় অর্ধবেলা স্কুল হতো আমার কাছে এখন মনে হয়, এবং 4 পিরিয়ড হয়ে ছুটি হয়ে যেত। এবং তখন আমরা স্কুলের যিনি শারীরিক শিক্ষক ছিলেন তার কাছ থেকে
আমরা অ্যাপ্লিকেশন করে ফুটবল খেলবো, এই অনুমতি নিয়ে আমাদের ফুটবল খেলতে হতো। আমরা স্কুলের অনেকজন মিলে ফুটবল খেলা শেষ করেছি। তখন বেলা হয়তো 2টো বাজে। আমাদের স্কুলের খেলা শেষ করে স্কুলের যে বড় পুকুর ছিল সেই পুকুরে আমরা গোসল করতে নামি। তো স্কুলের যখন গোসল করতে নামি তখন কিন্তু ওই পুকুরের আশেপাশে কেউ ছিল না। আমরা এই ক্লাস 4-এর এই ছাত্ররাই ছিলাম, ঝাপাঝাপি করছিলাম। তখন শৈশবের যে উচ্ছলতা, সেই আমরা সাঁতার কাটছি। তো সাঁতারের বিষয়টা ছিল আমার একটু প্রিয় একটা বিষয়, কারণ হচ্ছে যে আমি ক্লাস 4-এ থাকা অবস্থায় যখন আমাদের বার্ষিক সাঁতার কম্পিটিশন হতো, সেখানে আমি ভালো সাঁতার প্রতিযোগিতা ভালো করার কারণেই হয়তো সেখানে আমার পুরস্কার পেয়েছি, আমার কাছে মনে হয়ে এখনও মনে পড়ে। তো যে কারণে স্কুলের অন্যান্য সকলেই আমার সঙ্গে খেলাধুলা শেষে পুকুরে সাঁতার কাটছিলেন। তখন তারাও আমার সঙ্গে কম্পিটিশনে এরকম সাঁতার কাটছে। ঠিক একটি পর্যায়ে আমি দেখতে পাই যে আমার 2জন বন্ধু, তারা একজন সাঁতার জানে সেটা আমি জানতাম, বাট আরেকজন সম্পর্কে আমার একটা সন্দেহ ছিল যে সে সাঁতার জানে না। এরা দুজনই পুকুরের যে ঘাট আছে, ঘাটের ঠিক কিয়দংশ দূরেই তারা ডুবে যাচ্ছে হঠাৎ করেই। কারণ একজন যে সাঁতার জানে সে সাঁতার না জানা বন্ধুটিকে নিয়ে তাকে নিয়ে সাঁতরানোর চেষ্টা করার কারণে এই দুর্ঘটনাটা ঘটে যায়। তো তখন তাদেরকে বাঁচানোর জন্য কোনো আমার যে বয়োজ্যেষ্ঠ বা আমাদের যে বয়োজ্যেষ্ঠ কেউ ছিল না, পুকুর পাড়ে কেউ ছিল না। এটা নিশ্চিত হওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে আমাকে বাঁচাতে হবে, কারণ আমি আমার ক্লাসে সবচেয়ে ভালো সাঁতারু। সেই জন্যই আমি কোনো কিছু বিবেচনা না করেই তাকে বাঁচানোর জন্য আমি ঝাঁপ দিই। এবং যে সাঁতার জানে সে বন্ধুটি সহজেই চলে আসতে পারে, বাট যে সাঁতার জানা ছিল না যার, সে আমাকে আসলেই ভীষণভাবে আঁকড়ে ধরে। তখন আমি দেখি যে আমি নিজেও অনেক বড় বিপদের ভিতরে আছি, বাট কিছুটা কৌশলগত কারণে আমি পাড়ের কাছে আসার চেষ্টা করি এবং আরেকজন বন্ধুর সহায়তায় তাকে আমি বাঁচাতে পারি। তো সেটাই ছিল জীবনের একটি ঘটনা, যে ঘটনা আসলে আমাকে আরও সাহসী করে তোলে এবং আমার ভিতরে একটা স্পৃহা জাগায় যে বিপদে মানুষের সাহায্য করতে হবে অথবা বন্ধুদেরকে সাহায্য করতে হবে। এবং এটাই আসলে আমাকে পরবর্তীতে আমাকে ইন্সপায়ার করে যে আসলে সাহসী কোনো কর্ম আমাকে হয়তো বেছে নিতে হবে বা ভবিষ্যতে আমি একজন সাহসী মানুষ হিসেবে গড়ে তুলব। সেই অনুপ্রেরণা নিয়ে আমি স্কুল জীবন শেষ হয়। পরবর্তীতে কলেজ জীবন শুরু হয় ময়মনসিংহ আনন্দমোহন কলেজে। এবং কলেজ জীবনের পড়াকালীন সময়ে তখনই আসলে মানুষ তার জীবনের প্রকৃত স্বপ্নটা খুঁজে ফেরে যে আসলে সে কোথায় কি করবে। তো সেই সময় যে জিনিসটা হয়েছে যে আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করব, এই সময় আমরা দেখেছি যে ইন্টারমিডিয়েট পরীক্ষা ফাইনাল পরীক্ষা দেওয়ার আগেই আমাদের কোচিং নিয়ে আমরা আমাদের বিষয়গুলোকে ঝালিয়ে নেওয়ার জন্য, ভালো করার জন্য আমরা কোচিং সেন্টারে যাই। এবং একটা কোচিং সেন্টার তখন ময়মনসিংহে, যেটা আমাদেরকে আসলেই অদ্ভুতভাবে আকর্ষণ করে, সেটা হচ্ছে ফ্রেন্ডস এডুকেটর নামে একটি কোচিং সেন্টার। আমাদেরই জাস্ট ইমিডিয়েট ক্লাসের আমাদের বড় ভাই যারা ইন্টারমিডিয়েট পাশ করে গেছেন, তারা সেই কোচিং সেন্টারটা স্টার্ট করেন। তার ভিতরে আমি অবশ্যই একজনের নাম করলেই নয়, জাকারিয়া স্বপন ভাই, এবং তারই আসলে এটা ব্রেইন চাইল্ড বলবো, যার কারণেই ওই কোচিং সেন্টারটা দাঁড়িয়ে যায়। সেই সাথে তার সঙ্গে আরও তার বন্ধুরা যারা ছিলেন, তাদেরও নাম মনে পড়ছে আজকে। তারা হচ্ছেন জাকির ভাই আছেন, মঈন ভাই আছেন, এবং তাদের মাধ্যমেই একটা সুন্দর কোচিং সেন্টারে আমরা যেতে পারি। এবং তখন তারা আমাদেরকে জীবনের স্বপ্নটা দেখানো শুরু করেন। বাহিনীর প্রশিক্ষণ শেষে যে একটা বিষয় আসে, যে শেষ দিকে সবাইকেই একটা কোন আর্মস অ্যান্ড সার্ভিসে, অনেকেই সেটা জানেন না যে সেনাবাহিনীতে অনেকগুলো ডিভিশন রয়েছে। সেটা হচ্ছে যে আর্মস অ্যান্ড সার্ভিস, এবং বিভিন্ন ধরনের আর্মস অ্যান্ড সার্ভিস রয়েছে। তো সেক্ষেত্রে একটা সুযোগ আমার কাছে সৃষ্টি হয়ে যায় যে আমি যদি কোর অফ ইঞ্জিনিয়ার্সে জয়েন করি, সেক্ষেত্রে হয়তো আমি ইঞ্জিনিয়ারিংটা পড়তে পারবো, যেটা হচ্ছে মনের ভিতরে আগের সুপ্ত বাসনা ছিল। তো আমি সেনাবাহিনীতে এটা চয়েস দেওয়ার পরে আমি দেখি যে আসলে কোর অফ ইঞ্জিনিয়ার্সে আমাকে কমিশন দেওয়া হয়। ফার্স্ট ব্যাচ হিসাবে আমরা জয়েন করি, পায়োনিয়ার ব্যাচ ছিলাম, এবং এখান থেকে আমরা আসলে 80% ক্লাসই আমাদেরকে বুয়েটে যেয়ে করতে হতো। এবং আমরা বুয়েটে যে 80% ক্লাস করেছি, ওখানে আমরা সেশনাল করেছি। এবং বুয়েটে যারা
আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় যারা দিকপাল যারা ছিলেন তাদের সংস্পর্শে আসতে পারি, তাদের কাছে অনেক কিছু শিখতে পারি এবং ইঞ্জিনিয়ারিং পাস করার পর সেই কনফিডেন্সটা আমাদেরকে ভিতরে গ্রো করে। বিশেষ করে আমি মনে করি যে আমাকে ভীষণভাবে উদ্বুদ্ধ করে যে আমি সেনাবাহিনীর তত্ত্বাবধানে যেসব ইঞ্জিনিয়ারিং কাজগুলো কর্মকাণ্ডগুলো পরিচালিত হয় সেখানে আমি কাজ করব এবং সেটা আসলে এটা আল্লাহর অশেষ রহমতে আমি বলবো যে আমার পোস্টিংটাও হয় ঠিক ওরকমই। 17 ইসিবিতে আমার পোস্টিং হয়, সেখানে মেরিন ড্রাইভ প্রজেক্ট চলছিল তখন এবং পার্বত্য চট্টগ্রামে কিছু নতুন রাস্তার কাজ চলছিল। তো আলীকদম থানচি একটা রাস্তা এখনও সেটা কমপ্লিট হয়নি, প্রায় কমপ্লিট হওয়ার পথে বা সমাপ্তির পথে। এই রাস্তার কাজটা আমি অ্যালাইনমেন্টের কাজটা করি এবং এখানে আমার একটা স্যাটিসফ্যাকশন ছিল যে এই কাজটা আমি করতে পেরেছি। পরবর্তীতে ওখান থেকে আমি বৈদেশিক মিশনে যাই এবং সেখানেও কিন্তু ওই ইঞ্জিনিয়ারিং সেকশনে কাজ করার সুযোগ হয়। আমরা ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন হিসেবে যাই এবং কঙ্গো রিভারের ওপর সিয়েরা লিওনের ফ্রি টাউনে তাদের যে রাজধানী আছে এখানে একটা আমরা ব্রিজ তৈরি করি। এই ব্রিজটা তৈরি করাই শুধু নয়, এই ব্রিজটাকে উদ্বোধন করেন সেই দেশের প্রেসিডেন্ট। এবং শুধু এই ব্রিজটা তৈরি করার ক্ষেত্রে আমাকে যেটা করতে হয়েছে, ইনামসিলের ইঞ্জিনিয়ারের সঙ্গে কাজ করতে হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নের ইঞ্জিনিয়ারের সঙ্গে কাজ করতে হয়েছে। ওখানে আলী মিলোকোভিচ ছিলেন ইউরোপিয়ান ইউনিয়নের একজন ইঞ্জিনিয়ার এবং সেই সাথে সিয়েরা লিওন রোড অথরিটির একজন ইঞ্জিনিয়ার ছিলেন, তার সঙ্গেও আমার কাজ করতে হয়েছে এবং সবাইকে কনভিন্স করে আমি আমার নিজস্ব পরিকল্পনায় একটি ব্রিজের কাজ সমাপ্ত করি এবং সেই ব্রিজটাকে উদ্বোধন করার জন্য সেই দেশের প্রেসিডেন্ট মিস্টার কাবা এসেছিলেন এবং সেই সাথে অন্যান্য দেশের ফরেন ডেলিগেটস যারা ছিলেন প্রেজেন্ট তারা সকলেই এসেছিলেন এবং সেটা ভীষণভাবে সমাদৃত হয়েছে, বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে সেই দেশে। তখন আমার কাছে এখনও গুগল আর্থে যদি আমি যাই তাহলে সেই ব্রিজটি আমি দেখতে পাই, আমি আমার ছোট্ট ছেলেকেও সেটা দেখাই। তো এই জায়গায় একটা তৃপ্তি রয়েছে যে আমি দেশের বাইরে যেও কাজটা করতে পেরেছি। আর যদি পারিবারিক লাইফ, বর্তমান ফ্যামিলি সম্পর্কে বলতে হয় যে আসলে আমি বিবাহিত একজন কর্মকর্তা। আমার মিসেসও একজন সরকারি কর্মকর্তা এবং সে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের কর্মরত আছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে এবং সেও প্রতিনিয়তই অবশ্যই আমার মতো চ্যালেঞ্জ গ্রহণ করেন। আসলে দুজনেই সরকারি কর্মকর্তা হওয়ার কারণে যে বিষয়টা হচ্ছে সময়টাকে ভাগ করে নিতে হয়। আমার এক সন্তান রয়েছে, এক ছেলে এক মেয়ে এবং তারা আসলে আমার ছেলেটা ক্লাস 5-এ পড়ে, আমার মেয়েটা ক্লাস 3-তে পড়ে। তো আমরা আসলে ভাগাভাগি করে নিয়েই শেয়ার করে আসলে কাজ করার চেষ্টা করি। আসলে এখানে একটু চ্যালেঞ্জের অবশ্যই বিষয় রয়েছে। তো যেহেতু আমরা দেশ গড়ার কাজ করি, আমরা আসলে সেভাবেই মানিয়ে কাজ করার চেষ্টা করি যাতে করে আমরা দেশকে ম্যাক্সিমাম দিতে পারি এবং আমরা আমাদের সততাকে রেখে কাজ করতে পারি। আর একটি বিষয় হচ্ছে যে এখানে আমার যে কথা না বললেই নয় যে আসলে যিনি আমার সহধর্মিণী ছিলেন সে আমার জীবনে সে যখন ইন্টারমিডিয়েট কমপ্লিট করে অনার্সে পড়ে, পরবর্তীতে কিন্তু আসলে সে আমারই উৎসাহে, এটা অবশ্যই নিজের কথা বলা হয়ে যাচ্ছে, বাট সে অনার্স গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংলিশে। এরপরে সে মাস্টার্স কমপ্লিট করে এবং সে বিসিএস পরীক্ষা অবতীর্ণ হয়ে 27 বিসিএসের সঙ্গে সে প্রশাসনে জয়েন করে বাংলাদেশ সিভিল সার্ভিসে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আসলে সে এটা একটু কোইন্সিডেন্টের মতোই হয়েছে যে আমি ফ্রম 27 BMA লং কোর্স অ্যান্ড সে 27 BCS। তো এটাও অনেক সময় মজার একটা বিষয় হয়ে দাঁড়ায় আমাদের সঙ্গে। তো দিন শেষে যখন দুজনের কর্ম পরিকল্পনা করি তখন আসলে অনেক সময় ভালোই লাগে, কারণ সে তার অফিসের গল্প বলে, আমি আমার অফিসের গল্প বলি এবং আমরা আজকে কী কী চ্যালেঞ্জ অতিক্রম করলাম সেই চ্যালেঞ্জের কথা বলি। এটা আসলে আমাদেরকে অনেক অনুপ্রেরণা দেয় এবং আমাদের একটা ভালো লেজার সময় কাটে। এছাড়া লেজার সময় গান শুনে কিংবা বই পড়ে কাটে, যে সুযোগ যখন যেটা যেমন হয় সেইভাবে আমরা কাজ করার চেষ্টা করে থাকি। এখন আমি একটা আসলে সাহসী একটা ঘটনাই বলতে হয়, সেটা হচ্ছে যে আসলে একটা সন্ত্রাসী ধরার ক্ষেত্রে আমি আসলে এক সময় র্যাবে আসার পূর্বেই এই ঘটনাটা ঘটে। তখন অপারেশন ট্রেজার হান্টিং চলছিল, সেটা 1996 সালে। আমরা
আমরা একদল সন্ত্রাসী একটি এলাকায় খুবই প্রভাব বিস্তার করছিল এবং মানুষের জনমনে অনেক প্রচণ্ড আতঙ্কের সৃষ্টি করেছে। তো সেই সন্ত্রাসীকে আসলে সন্ত্রাসী সম্পর্কে তথ্য নেওয়া, তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা, সে অপারেশন পরিকল্পনা গ্রহণ করে একটা সময় আমরা চেইন অপারেশনের মাধ্যমে আমরা একটি জায়গা থেকে আরেকটি জায়গায় স্থানান্তরিত হই এবং এইভাবে সন্ত্রাসীদেরকে ফলো করতে থাকি। একটা পর্যায়ে সন্ত্রাসীদের কাছ থেকে একজন সন্ত্রাসীকে গ্রেফতার করার পর দ্বিতীয় সন্ত্রাসীকে যখন আমরা ধরতে যাই, তখন দেখা যায় যে সেই সন্ত্রাসী আসলে আগে থেকে ওত পেতে ছিল এবং আমি কিছুটা দলছুট হয়ে যাই। কারণ হচ্ছে যে তখন আমার ভিতরে সেই স্পৃহাটা চলে আসে, আমার স্পিড কাজ করতে থাকে। আমি আমার মূল দল থেকে 1 কিলোমিটার অ্যাডভান্স হয়ে যাই দৌড়ে এবং আমি অপর সন্ত্রাসীকে ধরতে সক্ষম হই। তখন ওই সন্ত্রাসীর সঙ্গী অন্যান্যরা এসে আমাকে আক্রমণ করার চেষ্টা করে। আমার সঙ্গের পিছনে যে রিইনফোর্সমেন্টটা থাকে বা আমার সঙ্গের দলের যারা ছিলেন তারা এসে পৌঁছানোর আগেই আমি একটা আঘাতপ্রাপ্ত হই, আমার মাথায় ইনজুর্ড হয়, বা আমি সেই সন্ত্রাসীকে ছাড়িনি এবং সেই সন্ত্রাসী অস্ত্রটা ছাড়িনি। তো এই ধরনের একটা সাহসী ঘটনা রয়েছে। আসলে এটা আসলে খুবই একটু চ্যালেঞ্জিং একটা বিষয় হয়ে দাঁড়ায় অনেক সময়। এটা হয়তো জীবনের উপরও চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে যায়। তো আমার মাথায় সেই জন্য আঘাতের চিহ্ন রয়েছে। আসলে চ্যালেঞ্জ গ্রহণ না করলে এই ক্ষেত্রে, বিশেষ করে এই ধরনের জবের ক্ষেত্রে চ্যালেঞ্জ গ্রহণ না করলে আসলে অপারেশন বা অভিযানে সফলতা অর্জন করা যায় না, তো বা ভালোভাবে কাজ করা যায় না। তো অভিযান সফল করতে গেলে কিছু চ্যালেঞ্জ গ্রহণ করে সেক্ষেত্রে কিছু বিপদ আসতেই পারে, বাট সেই বিপদকে সুন্দর সঠিকভাবে মোকাবেলা করাই হচ্ছে আমাদের কাজ এবং আমরা সেভাবে সেই লক্ষ্যে কাজ করে থাকি। যে কোনো বাহিনীতেই আমাদেরকে কাজ করার একটা সুযোগ রয়েছে। আর হঠাৎ করে আমি র্যাবে আমার পোস্টিং হয়। আমি র্যাবে এর আগে একজন কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছি এবং পরবর্তীতে আমি ডেপুটি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করি, পরবর্তীতে এখন ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছি। র্যাবের চ্যালেঞ্জটা একটু ভিন্ন ধরনের। আসলে এখানে বাংলাদেশ আমার অহংকার হিসেবে এটার মটো হচ্ছে র্যাবের, এবং এই মটোতে বলিয়ান হয়ে আমরা কাজ করছি, মানুষের বিপদে বন্ধু হিসেবে কাজ করছি। এবং বিশেষ করে আমরা এখানে আসলে মাদক বিরোধী অভিযানে কাজ করছি, আমরা সন্ত্রাস দমনে কাজ করছি, আমরা জঙ্গি দমনে কাজ করে থাকি, আমরা মাদক পাচারের সাথে মানব যে পাচার হয়ে থাকে তার বিরুদ্ধে কাজ করছি, অপহরণের বিরুদ্ধে কাজ করছি, এবং প্রতিটি কাজই আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং। আমরা এই কাজ করতে গিয়ে যেটা হয় যে মানুষের ভিতরে একটা বিষয় আমি দেখতে পেরেছি, সেটা হচ্ছে যে বিপদে কাউকে সহায়তা করতে পারলে তার মুখে একটা হাসি ফুটে, এবং হাসিটা আসলে সত্যি একটু বিরল বিষয়। আমরা আসলে যতই কষ্ট করি অভিযানের ক্ষেত্রে, বিভিন্ন অভিযান পরিচালনার ক্ষেত্রে, আমাদের হয়তো দেখা যায় যে 1 থেকে 2 দিন কন্টিনিউয়াস আমরা রাত জেগে থাকি এবং আমরা কাজ করে থাকি, বাট কাজ শেষে যখন আমাদের সফলতা আসে, একজন অসহায় মানুষের মুখে যখন হাসি ফোটাতে পারি, তখন আসলে সত্যি খুব ভালো লাগে এবং মানুষ আমাদের জন্য অনেক দোয়া করে। তো এইভাবেই অনেক কষ্ট যেমন আছে বিশেষ করে র্যাবে, তেমনি এর একটা সুখের দিক আছে এবং মানুষকে অনেক সাহায্য করা যায়। তো আমি আমার এই র্যাবের যে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার আলোকে আমি বলতে চাচ্ছি যে আমাদের সকলকেই এই মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। কারণ আমরা মাদক যে কী পরিমাণ ধ্বংস করে মানুষকে, মানুষের জীবনকে, আমাদের তরুণ সমাজকে যেভাবে ধ্বংস করে দিচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স হওয়া উচিত। এবং আমরা যারা র্যাবে কাজ করছি, আমরা সেভাবেই কাজ করার চেষ্টা করছি। এবং সেই সাথে আমি অবশ্যই মাদকের বিরুদ্ধে সকলের নিজস্ব অবস্থান থেকে শক্ত অবস্থানে যাওয়ার আমি অনুরোধ করব। এবং বিশেষ করে যারা বিভিন্ন কর্মস্থলে আছেন, যারা স্কুল কলেজে আছেন, যারা সচেতন নাগরিক আছেন, যারা দেশপ্রেমিক আছেন, তারা অবশ্যই আমাদেরকে জানাবেন যে কোথাও যদি মাদকের কোনো আশঙ্কা দেখা যায় যে মাদকের ব্যবসা হচ্ছে, কিংবা মাদকের পাচার হচ্ছে, কিংবা মাদক আসক্ত মানুষ বা ইয়াং জেনারেশন যারা আছেন তারা মাদক আসক্ত হয়ে পড়ছেন, সেই জায়গায় অবশ্যই আমাদেরকে
জানান, আমাদেরকে আমাদের সহায়তা কামনা করেন এবং নিজেরাও সচেতন হন এবং মাদককে না বলার চেষ্টা করুন, কারণ এই মাদক আমাদের জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। এছাড়া আমাদের সন্ত্রাস দমনের জন্য অনেক কাজ আমরা করে থাকি এবং আমরা ভেজাল বিরোধী অবশ্যই অভিযান পরিচালনা করে থাকি। তো এই কাজগুলো আমরা দেশের জন্য করে থাকি। আপনারা আসলে দেশের কাজ করলে অবশ্যই আপনি নিজে থেকে নিজের জীবনটাকে উপলব্ধি করতে পারবেন এবং এই পর্যায়ে থেকে যেহেতু আমি একটি ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে, ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছি, এই দায়িত্বে আসার ক্ষেত্রে যে জিনিসটি আসলে প্রধান দরকার সেটা হচ্ছে যে আপনাকে একটু সাহসী হতে হবে, জীবনের চ্যালেঞ্জ গ্রহণ করার একটি বিষয় রয়েছে এবং সেই সাথে আদর্শর বিষয়টাতে অবশ্যই স্থির থাকতে হবে এবং লক্ষ্যটাকে স্থির রেখে যদি কাজ করা যায় সেক্ষেত্রে আসলে র্যাবের মতো প্রতিষ্ঠানে এসে আপনিও কাজ করতে পারেন। যারা তরুণ আছে তরুণরা তারাও র্যাবে আসতে পারেন এবং যে কোনো প্রকার অভিযোগ, অনুযোগ কিংবা র্যাব সম্পর্কে জানার জন্য সকলেই র্যাবে আসতে পারেন। আমাদের দরজা সবসময় খোলা আছে। অনেকের হয়তো ধারণা থাকতে পারে যে আসলে র্যাবের বিষয়টা কি একটু অন্য ধরনের, বাট আমরা আসলে মানুষের খুব বন্ধুর মতো কাজ করে থাকি। আমাদেরকে আসলে বিচ্ছিন্ন ভাবার কোনো কারণ নেই। আমরা আসলে অবশ্যই সন্ত্রাসীরা আমাদের শুধু ভয় পাবে, ভালো মানুষ কখনোই আমাদেরকে ভয় পাবে না। ভালো মানুষ আমাদের সঙ্গে সকল সময় বন্ধু হিসেবে থাকবে। এটাই হচ্ছে আমাদের বিষয় এবং আমাদের কামনা থাকবে যে আপনারা সকলে আসবেন আমাদের সহায়তার জন্য, আমাদেরকে সাহায্য করার জন্য, যাতে করে আমরা দেশ গড়ার কাজ করতে পারি।